আজকালকার দিনে একটা জিনিস আমি কিন্তু খুব দেখছি, বিশেষত সোশ্যাল মিডিয়া খুললেই এই জিনিসটা হয়তো আপনারাও খুব দেখছেন। সেটা হলো আজকালকার দিনের মানুষেরা খুব বেশি লুক কনসাস হয়ে গেছে। বিয়ের সময় কি পরবে, কিভাবে সাজবে, প্রি ওয়েডিংয়ে কি পরবে, কিভাবে সাজবে, কোন লোকেশনে গিয়ে ছবি তুলবে, তারপরে বিয়ের পরে ঘুরতে যাওয়ার সময় সে কোন লোকেশনে যাবে, কিভাবে সাজবে, কিভাবে ঘুরবে, বা এমনিও কোথাও ঘুরতে গেলে সে কীরকম লুকস ক্যারি করবে, এগুলো নিয়ে প্রচুর এখন মানুষ কিন্তু ভাবে, বিশেষত মেয়েদের কথা আমি বলছি। আগে যে জিনিসগুলো আমরা শুধুমাত্র সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখতাম, এখন কিন্তু সাধারণ অনেক মধ্যবিত্ত বাড়িতেও দৈনন্দিন জীবনে এই লুক কনসাস ব্যাপারটা কিন্তু চলে এসেছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে আমি ভূত ভগবান চ্যানেলে গল্প বলার জায়গায় আমি এই কথাগুলো হঠাৎ করে কেন বলছি। সত্যি কথা বলতে কি দুটো কারণে বলছি। প্রথম হচ্ছে যে আমিও নিজে আজকাল এগুলো খুব বেশি দেখছি। কোথাও ঘুরতে গেলে ইভেন অনেক গ্রুপে এরকম সাজেশনও চাওয়া হয় যে আমি অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা কীরকম সেজেছিলে ছবি দাও, আমি সেভাবে সাজবো বা সাজতে চাই। দেখুন, সাজগোজটা তো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আলাদা আছেই। কিন্তু এই সাজগোজ, ছবি তোলা, একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, এটা না লাইফের একটা প্রচণ্ড রকমভাবে মানে অগুরুত্বপূর্ণ পার্ট। সেই যেটা অতটা গুরুত্বপূর্ণই নয় জীবনে, সেইটা নিয়ে কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা সব থেকে বেশি হয়তো কনসাস। এবার আজকে আমি এই কথাগুলো এখন কেন বলছি, তার কারণ হচ্ছে আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা কিন্তু মানে এই ধরনেরই কিছু মানে এই ধরনেরই মানসিকতা যে সমস্ত মানুষের মধ্যে থাকে, তাদের মধ্যেই একজনের কিন্তু জীবনের একটা ঘটনা। এবং এই ঘটনাটা পড়ার পরে আমার কোথাও মনে হয়েছে, বা আপনারাও যখন ঘটনাটা শুনবেন আপনাদের মনে হতে পারে যে মানুষ এত পড়াশুনো শিখছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু তারপরে সাজগোজ তো মানুষের জীবনে থাকবেই। সে পুরুষ মহিলা যে কেউ সাজগোজ করতে পারে নিজের মতো, সেটা কথা নয়। কিন্তু এগুলোকে গুরুত্ব দিতে 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 আমরা এক সময় এমন জায়গায় পৌঁছে যাচ্ছি হয়তো, যেটা কিন্তু আমাদের জন্যই খুব খারাপ। একটা সাজা, একটা কোথাও ঘুরতে গিয়ে ছবি পোস্ট করা, এগুলোর থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার দৈনন্দিন জীবনে কতটা সুখী, কতটা সে আনন্দে বাঁচছে, তার মনে কতটা স্যাটিসফ্যাকশন রয়েছে, কতটা সে শান্তিতে রয়েছে, সে তার জীবনে কতটা তার গোলটাকে অ্যাচিভ করতে পারলো। এগুলো কিন্তু এই ধরনের ফটো, লুকস, এগুলোর থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা কেউ কোথাও যাবেন না। আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা এমন একটি মেয়ের ঘটনা, যে মেয়েটি কিন্তু যথেষ্ট শিক্ষিত, এবং সে হঠাৎ করেই তার একদিন মনে হয় সে মানে অতটা আপডেটেড নয়। তো সেই জন্য সে নিজেকে খুব আপডেটেড করা শুরু করে তার পোশাক আশাকের মধ্যে। সে বাড়ি থেকে সামনে কোথাও বেরোলেও সেও খুব কনসাস হয়ে বেরোতো যে সে কী ড্রেস পরবে, কীভাবে হাঁটবে, কীভাবে চলবে। এবং এই করতে গিয়ে তার মনে হলো যে সে যদি কোনো অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করে যে ওকে মানে মেকআপ ছাড়াও আরও খুব সুন্দর করে দিতে পারবে, কোনো রকমের কোনো শক্তির প্রভাব দিয়ে বা কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন পরে ও সকলের কাছে আরও বেশি সুন্দরী হতে পারবে, এই জন্য কিন্তু সেই মেয়েটা একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে। এবং আনফর্চুনেটলি সে এরকম একটা অ্যাস্ট্রোলজার পেয়েও যায়, যে ওকে অ্যাসিওর করে যে ওকে এমন কিছু স্টোন দেবে, যে স্টোনটা ধারণ করার পরে ও নিজেকে হয়তো আয়নায় দেখে অতটা বুঝতে পারবে না, বাট অন্যের চোখে ও মানে একদম বিশ্বসুন্দরীর মতো সুন্দরী হয়ে যাবে। এবং সেই শিক্ষিত মেয়েটি কিন্তু এই জিনিসটার পা দেয়। এবং তারপরে যে ঠিক কী কী হয়েছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলকে বলবো। তো কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে যেতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি।
তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে মানসী লিখে পাঠিয়েছে। এবং মানসী যে ঘটনাটা লিখেছে সেটা কিন্তু ওরই বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। মানসী পুরো ইমেলটা করেছে এবং ইমেলটা করে যখন ওর নিচে লিখেছে যে আমি যেন ওর বান্ধবীর আসল নামটা এই ঘটনায় রিভিল না করি। তো অবশ্যই আমি বান্ধবীর আসল নামটা এখানে বলছি না। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো মানসীর সাথে ওর যে বেস্ট ফ্রেন্ড, যে বান্ধবী আর কি, তার খুব মানে ছোটোবেলা থেকেই বলা যেতে পারে, খুব ছোট নয়, বেশ ক্লাস 7-8 থেকে ওর কিন্তু বন্ধুত্ব স্টার্ট হয়। সেটা একটা কোচিং ক্লাসে গিয়ে, মানসী যে স্কুলে পড়তো, ওর এই বেস্ট ফ্রেন্ড বান্ধবী সে অন্য একটা স্কুলে পড়তো, কিন্তু দুজনে প্রাইভেট টিউশন একই টিচারের কাছে পড়তো। তো সেইখান থেকে ওর সাথে ওর আলাপ হয় এবং দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এবং যখন ওরা ক্লাস মাধ্যমিক দেয় আর কি, মাধ্যমিক দিকে যখন ওরা ক্লাস 11-এ ভর্তি হয়, তখন মানসী এবং ওই বান্ধবী একই সাথে একই একটা নতুন স্কুলে ক্লাস 11-12-এ ভর্তি হয়। এবং ওই 11 থেকে কিন্তু ওদের দুজনের মধ্যে, যেহেতু স্কুলও সেম হয়ে গেল, ভীষণ আর কি বন্ধুত্ব। দুই বান্ধবী একদম হরিহর আত্মা। এবং ওই যে বান্ধবী ছিল, সেই বান্ধবী কিন্তু এই মানসীর সাথে সমস্ত কথা শেয়ার করতো, পড়াশুনো বা অন্য পড়াশুনো ছাড়া অন্য কোনো বিষয় সব কিছু খুব শেয়ার করতো। আর মানসী এবং ওই বান্ধবী দুজনেই কিন্তু পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল। এবার ওরা দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স দেয় এবং দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পায়। কিন্তু দুজনে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলেও দুজনে কিন্তু সেম কলেজে পায় না, আলাদা আলাদা কলেজে। কিন্তু কলেজ ওখানে আলাদা হলেও ওরা কিন্তু একে অপরের বাড়িতে যাওয়া, পড়াশুনো করা একসাথে, সব কিছুই মোটামুটি একসাথে কিন্তু ছিল। আচ্ছা, এবার বলি মানসী যেটা লিখেছে, যে ওর সেই বান্ধবী কিন্তু মোটামুটি একটা ভালো সচ্ছল পরিবার থেকে বিলং করে, মানসীও তাই। তো ওদের ওদের ওই কলেজে যখন ওরা একসাথে পড়তো, তো সেই সময় থেকেই ওদের একটা মন মানসিকতা ছিল যে ওরা নিজেরা কিছু একটা করবে, সেটা চাকরি করুক বা যে যাই কিছু হোক, নিজের পায়ে নিজে দাঁড়াবে। এবার এরকম মন মানসিকতা থেকে দুজনেই পড়াশুনো করে, দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব। এবার যখন ওরা কলেজ পাস আউট হয়ে গেল, তো দুজনেই একটা আলাদা আলাদা কোম্পানিতে চাকরি পেল এবং তখন ওদের মধ্যে বন্ধুত্বটা খুব বেশি রয়েছে। এবার যখন ও চাকরি পেল, চাকরি পাওয়ার মাস 6 পর থেকে ওর মধ্যে মানসী একটা চেঞ্জ দেখে। সেটা হচ্ছে যে ওর বান্ধবী, যাকে ও ছোটো থেকে দেখছে ক্লাস 7-8 থেকে, সে হঠাৎ করেই চাকরি পাওয়ার পরে তার অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটা খুব স্বাভাবিক। নিজে রোজগার করছে, একটা ফ্রিডম এসেছে, তো সে সাজ পোশাক তার সব কিছুই চেঞ্জ হয়েছে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে মানসীও চাকরি পেয়েছে, ও আর্ন করছে, কিন্তু ওর অতটা বেশি চেঞ্জ হয়নি। হ্যাঁ, ভালো হয়তো কোনো কিছু নিজের পছন্দের কিনলো, দ্যাটস ইট। কিন্তু ওর মানসিক খেয়াল করে ওর বান্ধবী ভীষণ রকমভাবে লুক কনসাস হয়ে গেছে। কি পরবে, কোথায় কি পরে যাবে, সেটা পরলে কতটা ওকে ভালো লাগবে, কোথাও কোন সেলিব্রিটি তার ওয়েডিংয়ে কীরকম ইয়ারপিস পরেছে, কীরকম নেকলেস পরেছে, সেইগুলোর কপি জোগাড় করে নিজে পরা, এই ধরনের জিনিসের প্রতি ও দেখে যে ওর বান্ধবীর একটা প্রবল ঝোঁক এসে গেছে। আর আমি যে ঘটনাটা এখন আপনাদের বলছি, এই ঘটনাটা কিন্তু খুব একটা পুরনো নয়, 2022-এর ঘটনা, 22-এর মিডের ঘটনা। এবার মানসীর সাথে ওর খুব বন্ধুত্ব, তো মানসী একদিন ওকে বলে যে তুই এগুলোর পিছনে এত পয়সা নষ্ট করিস কেন, এগুলো তো দাম আছে। ও না সবসময় খুব বড় বড় সেলিব্রিটি যারা, তারা কি পড়ছে, তারা কোথায় যাচ্ছে, কিভাবে চলাচল করে, কিভাবে অ্যাক্ট করে, সব কিছুকে ও নিজের মতো করে একটা অ্যাডাপ্ট করার চেষ্টা করতো। এবার সব কিছু তো আর ওদের মতো করে অ্যাডাপ্ট করা সম্ভব নয়, কারণ তাদের কাছে, তারা কোটিপতি, তাদের কাছে অনেক টাকা রয়েছে। তো সেটাকে ওটার কাছাকাছি কি দিয়ে কি করা যায়, এইগুলো নিয়েও প্রচণ্ড বেশি সময় স্পেন্ড করতো। এবার এই চেঞ্জটা যখন মানসী খেয়াল করে ওর বান্ধবীর মধ্যে, তখন না মানসীর একটু সমস্যা হওয়া শুরু হলো।
মানে দুই বান্ধবীর একটা কমফর্ট জোন থাকলে, দুটো মানুষের মধ্যে যদি কথাবার্তা বা ভাবনা চিন্তা যদি মিলমিশ থাকে, তখনই কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু মানুষই খেয়াল করতে লাগলো যে ওর বান্ধবী খুব বেশি মানে ফ্যাশন নিয়ে চিন্তা ভাবনা করে। মানে ফ্যাশন বলতে ট্রেন্ডিং কি ফ্যাশন আছে সেরকম ব্যাপার নয়, ও সব কিছুই কপি করার চেষ্টা করতো। মানে ও হয়তো অফিস গেছে, অফিসে গিয়ে হয়তো দেখেছে যে কেউ একটা কিছু পরে এসছে, ওর ভালো লেগেছে, ঠিক আছে, ভালো লাগতেই পারে, সেরকম কোনো জিনিস কারোর কেনার ইচ্ছেও থাকতে পারে। কিন্তু ওর মধ্যে এই জিনিসটা প্রবলভাবে ছিল। কোন সেলিব্রিটি কী করলো, কে কীরকম দুল পরেছে, কে কীরকম হার পরেছে, কে কীরকম ড্রেস ক্যারি করছে, কোথাও ঘুরতে গিয়ে কীরকম ড্রেস পরছে, এগুলোকেও খুব বেশি ফলো করা শুরু করলো। এবার আস্তে আস্তে মানুষের ওর সাথে কথাবার্তা বলতে একটু অসুবিধেই হতো, যে সবসময় কেন এগুলো নিয়ে কথা বলে। এবার সোশ্যাল মিডিয়ায় ও হয়তো কারোর ছবি দেখেছে, মানসীকে পাঠালো, যেই মানসী দেখ তো এই যে ড্রেসটাই মেয়েটা পরেছে, এই ড্রেসটা কোথায় পাওয়া যায়। এবার মানসী নিজের মতো করে সাজ পোশাকও করে, ঘুরতে সাজতে ও ভালোবাসে, কিন্তু তাই বলে এত বেশি লোককে কপি করে না। তো ও বলেছে, দেখ আমি জানি না, তুই একবার দেখতে পারিস এইসব জায়গায়। তো ও সেই খুঁজে খুঁজে সেগুলো বার করে কেনা, এগুলোর মধ্যেও প্রচণ্ড রকমভাবে খুব বেশি ইনভেস্টেড হয়ে যায়, খুব বেশি আর কি এগুলোর মধ্যেই ও থাকতো। এবার আস্তে আস্তে এই কারণের জন্য মানসীর সাথে কিন্তু ওর বান্ধবীর একটা দূরত্ব তৈরি হয়। আর মানসী যেটা লিখেছে যে যখন থেকে ওরা দুজন বন্ধু তৈরি হয়, দুজনেই দুজনের সাথে সব কিছু শেয়ার করতো, কিন্তু এত বেশি ওর বান্ধবীর এই সমস্ত আউটফিট, লুকস, এগুলো না ও ঠিক এগুলোর সাথেও কোপ আপ করতে পারতো না, বলে ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো। আর বরাবরই মানসী হচ্ছে একটু ম্যাচিওর টাইপের, ও একটু খুব বুঝে শুনে ধীর স্থির হয়ে ডিসিশন নেয়, ধীর স্থির হয়ে কথা বলে। তো ও বুঝতে পারছে, ও প্রথম না মানুষ ওর বান্ধবীকে একটু বোঝাতো যে এগুলো খুব ফেক জিনিস, তুই একটা পোস্ট করবি, 10-5টা লাইক পড়বে, তোকে কেউ বলবে দারুণ লাগছে, বা বাও কি সুন্দর কালেকশনটা তোমার, এগুলো না খুব ক্ষণিকের জিনিস, এগুলো দিয়ে জীবন চলে না, বা এগুলো জীবনের কোনো পার্টের মধ্যেই আসে না, সব থেকে বেকার জিনিস এগুলো, তুই এগুলোর মধ্যে এত বেশি ঢুকিস না। এবার মানসী ছোট থেকে একটু ম্যাচিওর্ড, তো ওর বান্ধবী ওকে বলতো, দেখ তোর এগুলো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার এগুলো ভীষণ ইন্টারেস্ট আছে, আমি এগুলো করব। এবার মানসী ওকে 2-3বার বোঝায়, কিন্তু যখন দেখে যে ওর বান্ধবী এগুলোর মধ্যে পুরো মশগুল হয়ে আছে, তো ও তখন আস্তে আস্তে নিজেকে একটু একটু করে সরিয়ে নেয়, যে ঠিক আছে, ওর যখন ভালো লাগছে ওটা করুক, আমার সাথে ওর এই বিষয়ে বনছে না। আর তারপরে মানসী যে অফিসে কাজ করতো, সেখানে একটা ওয়ার্ক প্রেশারও বেড়ে যায়, ফলে ওর ওর আর কি অতটা বেশি আর ওর সাথে কথা বলা বা ওকে ফোন করে করে বোঝানো, এই জিনিসগুলো আস্তে আস্তে ও কমিয়ে দেয়। এবং এর ফলে মানসীর সাথে ওই বান্ধবীর বেশ একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই যে আগে যেমন দুই বান্ধবী জানতো যে একে অপরের জীবনে কি চলছে, কখন কি ঘটছে, সেই জায়গায় কিন্তু একটা ডিফারেন্সিয়েশন চলে আসে। এইটা গেল। তো এইভাবে মোটামুটি 1 মাস কেটে যায়, যে 1 মাসে হয়তো ওই 2-3বার হাতে গোনা, তাও খুব লিমিটেড টাইমের জন্য মানসীর সাথে ওর বান্ধবীর কথা হয়েছে। এবার ওদের যে বন্ধুদের যে গ্রুপ ছিল, তো সেই বন্ধুদের গ্রুপের মধ্যে একটা বন্ধুর জন্মদিন থাকে, এবং সেই বন্ধু একটা রেস্তোরাঁয় নিজের জন্মদিনটা সেলিব্রেট করবে বলে সবাইকে ইনভাইট করেছে। এবার স্বাভাবিকভাবেই মানসী জানে যে ওর বান্ধবীকে, ওর যে বেস্ট ফ্রেন্ড, তাকেও নিমন্ত্রণ করেছে, তো ওকে বলছে যে অমুক রেস্তোরাঁয় তো যেতে হবে, তো তাহলে একসাথেই যাব। তো তখন ওর বান্ধবী বলে যে আসলে একসাথে তো আমরা যেতেই পারতাম, কিন্তু আমাকে না ওই দিন যতই রবিবার হোক, ও বলে যে ওর একটা কাজ আছে, তো ও একটা কাজ সেরে সেখান থেকে ও ডাইরেক্ট চলে যাবে। তো মানসী বললো ঠিক আছে, তাহলে গিয়ে দেখা হবে। এবার যখন ওই বান্ধবীর জন্মদিনের পার্টিতে ওরা সেই রেস্তোরাঁয় গিয়ে পৌঁছয়, মানসী দেখছে ওর বান্ধবী প্রচণ্ড একটা বেশ দামি ড্রেস পরেছে, খুব একদম সেলিব্রিটিরা যেরকমভাবে সাজগোজ করে সেরকমভাবে পার্লারে গিয়ে হেয়ার টেয়ার করে, মেকআপ করে, খুব সুন্দর করে সেজেগুজে টিপটপ হয়ে এসেছে। এবং যে বান্ধবীর জন্মদিন বা আরও যারা ইনভাইটেড ছিল, আরও যারা মেয়েরা, তারা সবাই মোটামুটি নর্মাল সাজগোজ করেছে নিজের মতো করে, বাট ওর সাজটা খুব ইউনিক ছিল।
তো সবাই অবভিয়াসলি খুব প্রেইজ করেছে, মানুষও বলছে বাহ খুব সুন্দর লাগছে তোকে। তো তখন ও বলছে যে ও যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটার এত হাজার টাকা দাম, পার্লারে গিয়ে চুল করেছে, হেয়ার হেয়ার স্টাইল প্লাস মেকআপ, এটার জন্য একটা পয়সা খরচা হয়েছে। তো মানুষই না খুব ব্যাপারটা একটু অবাক লাগে, কারণ দুজনেই দুজনকে খুব ভালো মতো চেনে, দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দুজনেই জানে। তো মানুষই ভাবছে যে একটা বার্থডেতে, মানে ওরা ওখানে 2 ঘন্টা মতো ছিল, 2-2.5 ঘন্টা মতো। তো ভাবছি 2-2.5 ঘন্টাটা মানে একটা জাস্ট বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য এত সাজগোজ করে এসছে। এবং ও না মানে ছবি টবি তুলছে, ফেসবুকে পোস্ট করছে সেই ছবি। তো মানে মানুষের না ব্যাপারটা একটু অড লাগে, যে মানে ও না পুরো একটা অবসেসড হয়ে গেছে। এই সাজ পোশাক লুক কনসাসনেস, এটা ওটা মানে অবসেশনের পর্যায়ে যে ও চলে গেছে, সেটা কিন্তু মানুষই বুঝতে পারে। বাট ও আর কিছু বলে না, কারণ ও বুঝতে পেরেছিল যে লাস্ট টাইম যখন ওকে বুঝিয়েছিল তখন ওর বান্ধবী অতটা ব্যাপারটাকে খুব ভালোভাবে যে নিয়েছে, খুব ওয়েলকাম করেছে ব্যাপারটাকে, তা কিন্তু নয়। যাই হোক, ব্যাপারটা গেল। এরপরে যে ঘটনাগুলো আমি এবার আপনাদেরকে বলবো, সেই জিনিসগুলো কিন্তু মানুষই অনেক পরে জানতে পারে। তো এবার আমি বলছি যে সেই সময় ওর বান্ধবীর জীবনে বা ওর বান্ধবী সেই সময় কী করছিল বা কোন জিনিসের মধ্য দিয়ে সে যাচ্ছিল। এবার সেই বান্ধবী হঠাৎ কি একদিন মনে করেন যে তিনি যথেষ্ট সুন্দর, কিন্তু আরও তাকে সুন্দর হতে হবে, আরও তাকে পলিশড হতে হবে। তো সেই জন্য সে পার্লার ট্রিটমেন্টস তো করানো শুরু করেই, সব কিছু ঠিকঠাক চলছে। তাছাড়াও সে মনে করে সে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায় তাহলে হয়তো সে আরও বেটার রেজাল্ট পেতে পারে। এবং এই কথা চিন্তা করে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাস্ট্রোলজারের সম্পর্কে খোঁজ খবর করা শুরু করে দেয়। এবার অ্যাস্ট্রোলজারের সম্পর্কে খোঁজ খবর তো শুরু করেছে, কিন্তু যে কোনো জায়গাতেই যদি দেখবেন কোনো অ্যাস্ট্রোলজারের যদি অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেখানে বিভিন্ন ধরনের সমস্যার কথা লেখা থাকে। সেটা শারীরিক হোক, পারিবারিক হোক, আইনি হোক, অনেক রকমের সমস্যার কথা লেখা থাকে। কিন্তু ও এমন একটাও অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেল না যেখানে ও এটা মানে মানে এটা যেখানে বলা হচ্ছে যে কোনো মানুষ যদি খুব সুন্দর হতে চায় তাকে সুন্দরও করে দেওয়া হবে। তো এরকম কোনো অ্যাস্ট্রোলজারও খুঁজে পাচ্ছে না। তো এরকম করেই ওর মুখ থেকে শোনাশুনি করে ও একটা অ্যাস্ট্রোলজারের খবর পায়। তো সেই অ্যাস্ট্রোলজার নাকি এরকম কাজ এর আগে করেছে, সেটাও খবর পায় একজনের মারফত, অফিসের একজনের মারফতও খবর পায়। তো ও তো সঙ্গে সঙ্গে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার ফোন নাম্বার নিয়ে নেয়। যথারীতি সেখানেও ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে। এবার অ্যাপয়েন্টমেন্ট বুক যখন করে তখন কিন্তু ওর কোনো সমস্যার কথা বলেনি, জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে। এবার নির্দিষ্ট দিনেও অ্যাপয়েন্টমেন্ট যেদিন ছিল সেদিনও চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে একজন ভদ্র মহিলা, তিনি আর কি অ্যাস্ট্রোলজার, তো তিনি বসে আছেন এবং ও তার কাছে যায় এবং তিনি প্রথমেই ওকে জিজ্ঞেস করে, মানে তাকে দেখে বেশ আর কি রাশভারী একজন মানুষ বলে মনে হচ্ছে, খুব বেশি কথা বলছে না। বলেছে যে আপনার কি সমস্যা, কি আপনি জানতে চান, কি আপনার উদ্দেশ্য, আপনি বলুন। তো মানুষের এই বান্ধবী সে একদম মন খুলে তার মনের কথা বলে দেয় যে আমি খুব লুক কনসাস, আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে খুব ভালো করে সাজগোজ করি, খুব ঠিকঠাকভাবে আমি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এবং ওর যেটা মনে মনে আর কি ইচ্ছে ছিল যে ও মানে যতটা সুন্দর, ও ন্যাচারালি যতটা সুন্দর তার থেকেও অনেক গুণ বেশি সুন্দরী হতে চায়। এবং কোথাও একটা ওর মনে, মানে ওই বান্ধবীর মনে আর কি কোথাও একটা এরকম ধারণা ছিল যে ও পড়াশুনো ঠিকঠাক করেছে, নিজের কাজের জায়গাটাও মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু ও ভাবতো যে ও যদি খুব ভালো কোনো একটা ছেলে, খুব মানে এডুকেটেড ছেলে বা একটা সম্ভ্রান্ত পরিবারের, অভিজাত পরিবারের যদি কোনো ছেলেকে ওর বিয়ে করতে হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলো হয়তো সাফিসিয়েন্ট নয়। ও যদি খুব সুন্দরী হয় সেক্ষেত্রে হয়তো ওকে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। তো এই অনেকগুলো জিনিস কিন্তু ওর মন মাথার মধ্যে চলতো এবং সেই সমস্ত কিছু চিন্তা করেই ও অ্যাস্ট্রোলজারকে পরিষ্কার বলে যে আপনি আমাকে খুব সুন্দর যাতে আমি হতে পারি, মানে একদম বিশ্ব সুন্দরীদের মতো, যেরকম প্রচণ্ড আমার পারফেক্ট স্কিন হবে, আমার লুকস পারফেক্ট হবে, আমার শরীরের গঠন পারফেক্ট হবে, আপনি আমাকে এরকম করে দিন। এবার যে অ্যাস্ট্রোলজারের কাছে ও গেছিল, হয়তো খুব সম্ভব আর কি সেই অ্যাস্ট্রোলজারও হয়তো এর আগে এমন কোনো ক্লায়েন্ট পাননি যে যিনি হঠাৎ করে এই জিনিসগুলো তার কাছে দাবি করে বসবে। এবার যদিও ও শুনেছিল যে উনি নাকি এরকম কাজ করেছেন, এবার সেটা ওর লোকের মুখে শোনা কথা, তো
উনি প্রথমে একটুক্ষণ চুপ করে থাকেন। তো প্রথমে একটু আধটু যেটুকু আর কি সাধারণ মানুষ জানে যে নিজেকে সুন্দর করতে গেলে বা নিজেকে মেনটেন রাখতে গেলে কি কি করা যেতে পারে, টুকটাক সে সমস্ত কথাবার্তা ওকে বলে। তো সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি যেগুলো আমার পক্ষে করা বাড়িতে সম্ভব আমি সেগুলো করি। আমি প্রত্যেক মাসে 2বার করে পার্লার যাই, স্কিনের জন্য, হেয়ারের জন্য। বলছে দেখুন, আমি এগুলো সবই করি, কিন্তু আমি চাই যে যে কেউ আমাকে দেখলেই, মানে সে নারী হোক পুরুষ হোক, সবাই বলবে মেয়েটাকে অদ্ভুত সুন্দর দেখতে, অদ্ভুত সুন্দর মেয়েটার গড়ন, এরকম। তো এগুলো শোনেন এবং এগুলো শুনে উনি একটা ওকে, মানে ওনার কাছেই ছিল, একটা স্টোনের আংটি দেয়। এবং এই স্টোনের আংটিটা যখন দেয়, তো দেওয়ার পরে ওকে বলে যে তুমি এটা 3 সপ্তাহ পরো, তারপর আমার কাছে আবার আসবে। এবং ওই স্টোনের আংটিটা দেওয়ার জন্য উনি সেই সময় 6,000 টাকা মতো নিয়েছিলেন। তো উনি বলেন যে তুমি এটা পরে আসো 3 সপ্তাহ পরে, তুমি কেমন ফিল করছো বা তোমাকে দেখে বাকিরা কীরকম ফিডব্যাক দিচ্ছে তুমি কিন্তু জিজ্ঞেস করবে, মানে ওইভাবে জিজ্ঞেস করবে না সরাসরি, ধরো তোমার অফিসে হোক বা তোমার কোনো বন্ধুবান্ধব হোক, তাদেরকে জিজ্ঞেস করবে তোমাকে কেমন লাগছে, আমাকে খুব বাজে লাগছে না, এরকম করে বলবে, তাহলেই দেখবে তারা তোমাকে ফিডব্যাকটা দেবে। তো ও তো মনে সেই জিনিসটাকে নিয়ে মনে খুব আনন্দ নিয়ে ওই স্টোনটা বাড়িতে এসে বলে যে পরের দিন সকালবেলা স্নান করে পরতে হবে। তো পরে নেয় আংটিটা। এবার আংটিটা পরার পরে যেটা হয় সেটা হচ্ছে মানুষের না একটা কনফিডেন্স লেভেল চলে আসে। মানে আগে ও নিজেকে নিয়ে যতটা ওর নিজের ভিতরে যে কনফিডেন্সটা ছিল, যে ওকে দেখতে কেমন, ওর চালচরণ কেমন, ও কীভাবে নিজেকে ক্যারি করে, কোনো জায়গায় লুক কীভাবে ক্যারি করে, সেটা বিষয়ে ওর একটা একরকম কনফিডেন্স ছিল। কিন্তু ওই আংটিটা পরার পরে কোথাও যেন মানুষের সেই বান্ধবী আরও বেশি কোথাও একটা কনফিডেন্স পায় যে এবার তো আমাকে চরম সুন্দরী লাগছে, এবার তো আমার দিকে কেউ চোখ ফেরাতে পারবে না, এরকম। আর ঠিক এই সময়টা থেকে কিন্তু ওর বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। এবং এই সময়টায় কিন্তু মানসীর যে ছেলে দেখা হচ্ছিল বিয়ের জন্য, তো সেই সময় স্বাভাবিকভাবেই মানসী নিজে খুবই শিক্ষিত ছিল, ঠিকঠাক একটা জবও করতো। তো অবভিয়াসলি ও সেরকমই, ওর সমতুল্য ছেলেই নিশ্চয়ই ও চাইবে, এটাই কাম্য। তো ও সেরকম চাইছিল, কিন্তু ওর চাহিদাটা না আরেকটু বেশি ছিল। মানে যেরকম চাহিদা ওর বাড়ির লোক একটা রেখেছিল যে এরকম ছেলেকে শিক্ষিত হতে হবে, ঠিকঠাক রোজগার করতে হবে, যেটা খুবই নর্মাল, এটা ভীষণ নর্মাল, এটাই হওয়া উচিত। অবশ্যই একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করবে না। তো সেদিক থেকে সবই ঠিক ছিল, কিন্তু মানসীর তখন একটু বেশি কনফিডেন্সটা ছিল। তো তো সেই জন্য মনে করেছিল যে ও, মানে ওকে একটা খুব বড়লোক ছেলেকেই বিয়ে করতে হবে। সে তাকে শিক্ষিতও যেমন হতে হবে, তেমনি তাকে যথেষ্ট পয়সাওয়ালা হতে হবে। কারণ ও মনে করতো যে আমি নিজেকে অনেকটা স্ট্যান্ডার্ড আমার হাই হয়ে গেছে, এবং আমি এবার যেটা করছি তাতে আমি প্রচণ্ড সুন্দর হয়ে যাব অন্যের চোখে। তো আমি এরকম একটা ডিমান্ড রাখতেই পারি। যাই হোক, তোর বাড়িতে বলে দেয় যে দেখো তোমরা কিন্তু এরকম ছেলেই দেখো। বাড়ির লোক আর কিছু বলে না, বলে ঠিক আছে। এইবারে ও তো 3 সপ্তাহ ওটা পড়লো, এবং বন্ধু বান্ধব, অফিসের কলিগ, তাদের সবাইকে কখনো ঘুরিয়ে ঘাড়িয়ে জিজ্ঞেস করছে যে আমাকে না আজকে একদম ভালো লাগছে না বল। তো অবভিয়াসলি তারা উল্টে বলেছে না না, তোকে তো খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে তোকে। এবার ব্যাপারটা হলো, কিন্তু কোথাও একটা ওই বান্ধবীর মনে হলো যে ও যতটা, মানে ওই 3 সপ্তাহে ওকে দেখে সকলের যেরকম হাঁ হয়ে যাওয়ার মতো একটা যে রিয়াকশান হবে, সেই রকম একটা রিয়াকশান কিন্তু পেল না। মানে রেজাল্টটা ওর কাছে একটা মোটামুটি ঠিকঠাক ছিল, মানে খুব আউটস্ট্যান্ডিং ছিল না। কারণ তার পিছনে এখানে আর একটা কারণ আমি বলি, ওদের অফিসে নাকি, মানে ও মনে করতো যে একটি ছেলে ওকে পছন্দ করে, মানসীর বান্ধবীকে। এবার মানে মানসীর বান্ধবীকে যখন ওই অস্ট্রোলজার ওই স্টোনের আংটিটা দিয়েছিল, ও ভেবেছিল যে ওটা পরার পরে ওকে আরও সুন্দর দেখতে লাগবে, আরও একটা ওর মোহময়ী রূপ হয়ে যাবে, যেটা দেখে হয়তো ওই যে ছেলেটি, মানে যাকে ওর মনে হতো মানসীর বান্ধবী যে ওকে পছন্দ করে, সে হয়তো ওর পিছনেই পড়ে যাবে, এত সুন্দর লাগবে, সবাই ওকে যেচে যেচে বলবে, বা রাস্তাঘাটে কেউ ওর দিকে একবার তাকালে আবার তাকিয়েই থাকবে, এই রকম একটা কিছু যে হতে পারে, সেটা কিন্তু ওর এক্সপেকটেশানে ছিল। কিন্তু বাস্তবে যেটা হলো সেটা কিন্তু এরকম কিছু হলো না। এমনি সবাই ওকে ভালোই বলেছে, ও যখন জিজ্ঞেস করেছে ঠিক আছে। এবার ও ভাবলো যে আমাকে তো 3 সপ্তাহ পরে যেতে বলেছে, তো অবভিয়াসলি আমি এই বিষয়টা নিয়ে
আমাকে যে অ্যাস্ট্রোলজার যেটা দিয়েছেন আমি তার সাথে কথা বলবো, যে আমাকে পাওয়ারফুল কিছু দিতে। যাই হোক, তো এইভাবেই 3টে সপ্তাহ কেটে গেল। 3 সপ্তাহ পরে যে ডেটে ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেল, তো ও না সেদিন একটু ডিসঅ্যাপয়েন্টেডই ছিল। কারণ 3 সপ্তাহ হয়ে গেছে, ও মানে নিজেকে আয়নায় যেরকম দেখছে সেখান থেকে খুব বিশাল একটাও পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করছে না। তার মধ্যে বাইরের লোকেদের থেকেও রিয়াকশান সেরকম আসেনি। তো ও গিয়ে অ্যাস্ট্রোলজারকে সরাসরি বলে যে আপনি আমাকে যে স্টোনটা দিয়েছেন, আমার মনে হয় না সেই স্টোনটা খুব বেশি কাজে এসেছে। কারণ আমি জিজ্ঞেস করেছি, আমাকে সবাই ভালোই বলেছে, কিন্তু আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু কিছু আমি রেজাল্ট পেলাম না। তো ওই অ্যাস্ট্রোলজার ব্যাপারটা শুনলেন। তো সেই সময় মানে কেন বা কী পরিস্থিতি সেই সময় ছিল সেটা তো কেউই জানে না, কিন্তু ওই অ্যাস্ট্রোলজার ওকে একটা খুব অদ্ভুত জিনিস বললেন। এবং এই জায়গা থেকে কিন্তু মানে সেই দিনে যে ও ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেল, সেদিন যে একটা এরকম কিছু ওকে বলতে পারে সেটা কিন্তু মানসী সেই বান্ধবীর ধারণাতেই ছিল না। এবং সেটা কী বলল, আদতে যে সেটা কী সেই বিষয়ে তো কোনো ধারণা ছিলই না ওই বান্ধবীর, যেটা আপনারা শুনলেও হয়তো বুঝতে পারবেন। তো ওই অ্যাস্ট্রোলজার ওকে বলে যে দেখো, আমি আচ্ছা, এর আগে একটা জিনিস বলে নিই। এই যে দ্বিতীয়বার যখন ও ভিজিটে গেছিল, তখন ওই বান্ধবীটি, মানসী সেই বান্ধবীটি আর কি, ওই অ্যাস্ট্রোলজারকে বলে যে দেখুন, আমি শুনেছি আপনি এর আগে একজনকে এরকম সুন্দরী করেছেন, সে খুব, তার গায়ের রং ভীষণ শ্যামবর্ণ ছিল, আপনি অ্যাস্ট্রোলজির আপনার পাওয়ারের মাধ্যমে আপনি তাকে খুব ফর্সা, খুব সুন্দর করে দিয়েছে, তার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, তো আপনি আমার ক্ষেত্রে কেন সেটা করছেন না? তো এটা শুনে ওই অ্যাস্ট্রোলজার বলে যে আমি তোমাকে একজনের সাথে আলাপ করিয়ে দেব। মানে আলাপ করিয়ে দেবো মানে আমি তোমাকে তার যে সঙ্গী তার ফোন নাম্বার দেব। তো ওই যে লোকটি, সে মানে একটি লোকের আর কি নাম্বার দেয়, এবং সে কিন্তু সাধারণ কোনো লোক নয়, সে হচ্ছে একজন অঘরী তান্ত্রিক। তো বলে যে আমি তোমাকে একটা অঘরী তান্ত্রিকের নাম্বার দেবো, তার একজন আর কি শিষ্য রয়েছে, তার সাথেই থাকে। তো তিনি কখন কোথায় থাকে কেউ জানে না, কিন্তু উনি হচ্ছেন মহান শক্তির অধিকারী। বলছে যে আমি তোমাকে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং তুমি তার সাথে যোগাযোগ করো। তিনি যদি চায়, তোমার কিন্তু মানে তুমি যেটা চাইছো যে তোমাকে, তুমি অন্যের চোখে আরও বেশি সুন্দর হয়ে উঠবে, বলতে তুমি যতটা চাইছো তার থেকে অনেক বেশি কিছু হয়তো তুমি পেয়ে যাবে। কিন্তু তিনি যদি কাজটা করতে চান, যদি না করতে চায় তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। তাহলে তোমার এভাবে আমি তোমাকে যে স্টোনটা দেবো সেভাবেই তোমাকে আস্তে আস্তে তোমার মধ্যে তুমি দেখবে তোমার সব কিছুই ভালো হবে। তুমি যতটা সুন্দর আছো তার থেকেও একটু বেশি সুন্দর হবে। অবশ্যই তোমার ভালো বাড়িতে বিয়ে হবে। তোমার হাতে কিন্তু ভালোই রয়েছে, মানে উনি তো অ্যাস্ট্রোলজার, তো উনি হাত দেখে বলেছিলেন যে তোমার ভালো বাড়িতেই বিয়ে হবে। এরকম না যে তোমার কোনো গরিব বাড়িতে বিয়ে হবে বা অশিক্ষিত ছেলের সাথে বিয়ে হবে, এরকম কিছু নয়। তো তখন তো খুব ইন্টারেস্টেড হয়ে যায়। ও বলে যে ঠিক আছে, আপনি আমাকে নাম্বারটা দিন। তখন উনি বলেন যে আমি তোমাকে একটা কথা আগে থেকে বলে দিই, আমি তোমাকে নাম্বার দিচ্ছি ওনার শিষ্য, তো তুমি মানে যদি তোমার ফোনটা রিসিভ না করে তাই তুমি বারবার ফোন করে ডিস্টার্ব করবে না। আর একটা জিনিস তোমাকে বলছি, সেটা হচ্ছে উনি তোমাকে যেটা বলবে সেটা তোমাকে করতে হবে। যদি তুমি সেটা করতে পারো তবেই কিন্তু তুমি সাকসেস পাবে, আদারওয়াইজ তুমি যা খুশি করে নাও, তোমার কিন্তু কিছু হবে না। উনি যেটা বলবে সেটাই তোমাকে করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে তুমি যা চাইবে তার থেকে অনেক বেশি কিছু হয়তো তুমি রেজাল্টে পাবে। এবার এই সব শুনে তো ওর বান্ধবীর মাথা ঘুরে গেছে। তো সে তো মানে প্রচণ্ড একদম অধীর হয়ে গেছে। এবার ফোন নাম্বার নিয়ে বাড়িতে চলে এসেছে। এবার বাড়িতে আসার পরে ওই বান্ধবী ওই শিষ্যকে ফোন করেছে, ওই অঘরী তান্ত্রিকের যে শিষ্য ছিল। তো সে প্রথমে ফোন ধরেনি, তারপরে ও আরও 2-3 ঘন্টা পর ওয়েট করে আবার ফোন করেছে। তো সেই সময় ফোনটা রিসিভ করেছে একজন। তো রিসিভ করে বলছে যে আমি বলে দিয়েছিল যে বলে দেবে যে আমি অমুকের রেফারেন্সে আপনাকে ফোন করছি। তো তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে বলুন। তখন বলেছে যে আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আমি তো জানি না আপনারা কোথায় আসেন। তো তখন উনি বলেন যে ওই মাসেরই শেষের কোন একটা তারিখ বলে যে ওরা হাওড়াতে ডোম জুড়ে কোথাও একটা, ওনারা সেখানে আর কি একটা চেম্বার মতো আছে, অনেকেই এ ধরনের অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে অনেকে আর কি এরকম ভিজিট করে। তো বলছে যে আমরা মাসে 1 থেকে 2 বার করে ভিজিট করি,
তো যদি আপনি ওখানে আসতে পারেন তাহলে কিন্তু আপনি অঘরীতান্ত্রিকের সাথে কথা বলতে পারবেন। এবার তখন ও বললো যে ঠিক আছে, তাহলে একটা ডেটও ফাইনাল করে নিল। এবার ও তো ওয়েট করছে, এবং এই যে টাইমিংটা, এই টাইমের সময় মানুষের সাথে কিন্তু ওর বান্ধবী মানে প্রায় যোগাযোগ নেই বললেই চলে। হয়তো মেসেজে টুকটাক হয়তো মানুষ একটা কিছু লিখলো, হয়তো সেটা অনেকক্ষণ পরে দেখে রিপ্লাই করলো, দ্যাটস ইট। মানে এই যে দুই বান্ধবী, এত ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে কিন্তু সেরকম কোনো কমিউনিকেশন ছিল না এই মানে টাইম অফ পিরিয়ডের জন্য। এবার যাই হোক, তো ও সেই ডেট অবধি ওর বান্ধবী ওয়েট করে গেল। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ও সেখানে যায়, নির্দিষ্ট দিন যেদিন ওর অ্যাপয়েন্টমেন্ট পায়, ডোমজুড়ে যায়, এবং ডোমজুড়ে গিয়ে সেখানেও ওই অঘরীতান্ত্রিকের সাথে, মানে ও যখন যায় তখন দেখছি বেশ লাইন পড়ে গেছে, মানে লোকজনের মুখে একদম ওর নাম, মানে ওনার নাম খুব, কেউ বলছে আমি 2 বছর ধরে আসছি, কেউ বলছে আমি 1.5 বছর ধরে আসি। এবং উনি খুব অদ্ভুত অদ্ভুত জটিল জটিল মানে মানুষের সমস্যা নিয়ে উনি কাজ করে। মানে কেউ হয়তো কারোর সাথে গোপনে শত্রুতা করছে, সেটা হয়তো ইনি বলে দিয়েছে যে তোমার সাথে অমুক জন গোপনে শত্রুতা করছে, তোমার ক্ষতি করছে। ইনি আবার তার হয়ে কিছু একটা করছে যাতে সে শত্রুতাটা করতে না পারে। তারপরে জমি বাড়ির কিছু ব্যাপার, কেউ সম্পত্তির নিয়ে নিয়েছে, এরকম টাইপের আর কি ব্যাপার। তো ওর না এই সমস্ত শুনে দেখে ওর বেশ একটা মনে কনফিডেন্স এলো যে এই লোকটা তার মানে প্রচুর সত্যি শক্তি আছে, ক্ষমতা আছে আর কি। এবার সত্যি যখন ওর টার্ন এলো, তো ও দেখছে যে ওই অঘরীতান্ত্রিক একটা আসনের উপরে বসে আছে, এবং পাশে ওনার যে শিষ্য ছিল সেই শিষ্যও রয়েছে, এবং ওনার পাশে বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে। উনি মানে কিন্তু একটা ক্রিয়া আদি করছেন এরকম টাইপের। এবার ও গিয়ে সেখানে ওর মানে ডাইরেক্ট ওর নিজের যা কথা সেটা পরিষ্কার বলে দেয় যে আমি এরকম খুব সুন্দরী হতে চাই, আমি চাই আমাকে মানে আমার বিয়ে সম্বন্ধ দেখা হচ্ছে, যে আমাকে যেই দেখবে সে আমাকে না বলতে পারবে না, এরকম আমি অন্যের চোখে আরও বেশি সুন্দরী হতে চাই। তো ওকে তখন ওর নাম ধাম জিজ্ঞেস করেছে, ওর বয়স সমস্ত কিছু জিজ্ঞেস করেছে। তো তখন ওই অঘরীতান্ত্রিক বলছে যে উনি যখন এ ধরনের কোনো কাজ করে, মানে কোনো বড় করে যজ্ঞ যদি করে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ উনি কারোর থেকে মানে ওই ভিজিটিং ফি ছাড়া অন্য কোনো টাকা পয়সা উনি নেন না কোনো কাজের জন্য, যে যেটা দেয় সেটা। কিন্তু যদি কোনো যজ্ঞ করতে হয় সেক্ষেত্রে তার জন্য যে জিনিসপত্র দরকার তার জন্য একটা টাকা উনি চার্জ করেন। তো ওই ভদ্রলোক তখন এই বান্ধবীকে বলে যে আমি তোমার এই জিনিসটা করে দেব, তুমি যতটা সুন্দর হতে চাইছো আমি তোমাকে তার থেকেও বেশি সুন্দর করে দিতে পারি, এবং তার জন্য তোমাকে আমাকে কিন্তু কিছু টাকা পয়সাও দিতে হবে না। এবার ও ভাবছে যে বাবা এই লোক তো মানে মানুষ না ভগবান, মানে ওনা তখন অবাক হয়ে গেছে। আর এই সমস্ত দিকে দেখবেন যে সমস্ত মানুষেরা এই ধরনের অ্যাস্ট্রোলজি বলুন, এই ধরনের টোটকা জাদু এই ধরনের জিনিসের দিকে যে সমস্ত মানুষের ঝোঁকটা বেড়ে যায় না, তারা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিক থেকে বা ভগবানের দিক থেকে কিন্তু আস্তে আস্তে তারা দূরে সরে যেতে থাকে, এবং তাদের পুরো বিশ্বাস বলুন ভরসা বলুন এইগুলোই হয়ে ওঠে, এবং তারা মনে করে যে এগুলোই পৃথিবীতে সত্যি, এগুলোর মাধ্যমে হয়তো পৃথিবীতে সব কিছু করা যায়। এবং ওর ক্ষেত্রেও কিন্তু সেই সময়টা একদম এক্স্যাক্ট এরকমই হয়েছিল। এবার ও তো ভাবছে তো ভগবান, বাহ আমাকে মানে পয়সাও লাগবে না আমাকে এগুলো করতে। যাই হোক, ও তো তখন তাকে প্রণাম ঠনাম করে বলছে যে আপনি আমাকে বলুন কি করতে হবে। তখন ওই লোকটি বলছে যে হ্যাঁ আমি তোকে বলছি তোকে কি করতে হবে, তোকে আমি একটা জিনিস বলবো, যদি তুই সেটা করতে রাজি হোস বা তুই যদি সেটা করিস তাহলে তোকে জীবনে কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হবে না, সুখ ঐশ্বর্য ভাগ্য সব কিছু তোর হাতের মুঠোয় থাকবে, এবং তোর যে রূপ থাকবে না সেই রূপ তোর বয়স হয়ে যাবে অনেক, তোর বয়স আমি আটকাতে পারবো না কিন্তু তোর রূপ থেকে যাবে এইরকম। এবার এই সমস্ত বড় বড় কথা এই সমস্ত কিছু শুনে না ও ভাবছে যে মানে কি ব্যাপার, কি করতে হবে আমাকে। তো তখন বলছে যে তুই একটুখানি বাইরে ওয়েট কর, আরও দু তিনজন আছে তাদেরকে আমি দেখে নিই, তোকে আমি ডাকছি পরে। এবার ও বেরিয়ে গিয়ে ওয়েট করছে বাইরে, আরও 2-3 জন তাদের কী সব সমস্যা আছে তারা সে সমস্ত নিয়ে কথা বললো। তো সেসব হয়ে গেল যখন প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ও ওয়েট করে, এবং তারপরে আবার ওকে ডেকে পাঠায় ওই অঘরীতান্ত্রিক।
তো ডেকে পাঠিয়েছে, তো ডেকে পাঠিয়ে তখন ওকে বলছে যে এবার আমি তোকে বলবো তোকে কি করতে হবে। এবার ও তো খুব এক্সাইটেড কি করতে হবে সেটা জানার জন্য। আর ও তো মনে মনে ভেবেছে যে ব্যাস আমি এনার কাছে এসে গেছি মানে আমার অভীষ্ট পূর্ণ। এটাও মনে মনে একদম মানে 100% ওর মানে বিশ্বাস গ্রো করে গেছে। ওখানে এসে বাকি লোকেদের সাথে কথা বলে একদম ওর বিশ্বাস একদম তুঙ্গে। এরপর ওকে বলে ও যেরকম চাইছে তার থেকেও বেশি সুন্দরী হয়ে যাবে, কিন্তু তার জন্য ওকে একটা কাজ করতে হবে। এবার সেই কাজটা হলো যে ওকে একটা প্রথমে মন্ত্র দেয়, একটা কাগজে লিখে একটা মন্ত্র দিয়েছে। এবার সেই মন্ত্রের মধ্যে একটা জায়গায় রয়েছে, সেখানে একটা জায়গায় মানে মন্ত্রটা হচ্ছে টোটাল 5 লাইনের একটা মন্ত্র। এবার সেই মন্ত্রের 4র্থ লাইনে একটা জায়গায় নিজের নাম বলতে হবে, মানে মন্ত্রটা উচ্চারণের সময় নিজের নাম বলে তারপর আর একটা লাইন রয়েছে। এবারে ওর বান্ধবী দেখছে যে মন্ত্রটা তো ঠিক আছে, মন্ত্রটা নয় উচ্চারণ করবে, কিন্তু যেখানে নিজের নামটা বলতে হবে সেখানে ওই নামের জায়গায় উনি বলেছেন যে তুই তোর নাম বলবি না, তুই অর্পিতা নামে নামটা বলবি। এবার এটা শুনে বান্ধবীটি বলছে যে আমার নাম তো অর্পিতা নয়, তাহলে আমি মন্ত্রটা বলার সময় 4র্থ লাইনে যেখানে আমার নিজের নামটা বলতে হবে সেখানে আমি অর্পিতা নামটা কেন বলবো। তখন বলছে না, তোকে অর্পিতা নামটাই বলতে হবে। তুই যদি ওই নামটা বলিস তাহলে মানে উনি আর কি বলেন যে অর্পিতা নামে কেউ একজন মানে একটা এন্টিটি আছে যে নাকি প্রচণ্ড সুন্দরী। বলছে যে তুই তাকেই এইটার মাধ্যমে তারই আরাধনা করছিস, এবং এই যে জিনিসটা যে শক্তিটা রয়েছে যার নাম অর্পিতা, সে নাকি মানে প্রচণ্ড মানে রূপবতী, তো তাকে ওভাবে বললে সেই রূপের কিছুটা অংশ ও পাবে। এইটা হচ্ছে তার মোদ্দা কথা। তো শুধু কি এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে তা কিন্তু নয়, ওকে বলে যে মানে প্রত্যেকটা মাসে 2টো করে একাদশী আর 1টা করে অমাবস্যা, তো সেই 2টো একাদশী এবং ওই একটা যে অমাবস্যা, সেই এই 3টে দিনে ঠিক রাত্রি 8:30 থেকে 9:30 মধ্যে মানে ওদের বাড়ি থেকে গিয়ে মানে বেরিয়েই যদি কোনো মানে যে চৌরাস্তার যে মোড় যেটাকে বলে সেইখানে কোনো একটা জায়গায় একটা ছোট্ট প্রদীপ আর তার সাথে 3 দিন মানে ওই 2টো একাদশী এবং আর একটা যে অমাবস্যা সেই 3 দিন 3 রকমের জিনিস ওকে নিয়ে যেতে হবে। কোনো দিন সর্ষে, কোনো দিন কালো মরিচ, আবার কোনো দিন ওকে বলে আর একটা দিন ওকে বলে যে 100 গ্রাম আটার সাথে 100 গ্রাম চিনি মিশিয়ে গোল গোল দলা দলা করে ছোটো ছোটো আর কি ওই নাড়ুর মতো করে সেটা নিয়ে গিয়ে মানে ওই চৌরাস্তার মোড়ে রাখতে হবে, এবং তার সাথে ওই ছোট্ট যে একটা প্রদীপ থাকবে, প্রদীপ হোক বা ছোটো মোম হোক, সেটা ওকে ওখানে গিয়ে রেখে আসতে হবে। এবার এইটা শুনে না ও খুব অবাক হয়ে যায় যে এটা আবার কীরকম কাজ, এবং সবথেকে বেশি ওর খটকা লাগে ওই অর্পিতা নামটার জন্য। তো ওকে বোঝায় যে দেখো তুমি তো জানো না আমাদের এই সাধনার জগতে আমাদের এখানে বড় বড় এরকম অঘরী আছে, এরকম সাধক সাধিকা আছে, তো তাদের মধ্যে কেউ একজন অর্পিতা নামের আছে, এবং তিনি হচ্ছেন মানে অপূর্ব সুন্দরী মহীয়সী মানে রূপবতী আর কি। তো বলছে যে তোমাকে তাকেই সন্তুষ্ট করতে হবে। এবং এইটা যখন ওকে বলে তখন ও না একটুখানি মানে স্বাভাবিকভাবেই দেখুন শত হলেও ওর মধ্যে একটা লেখাপড়া শিখেছে, ওর মধ্যে একটা র্যাশনাল থিঙ্কিং আছে, কিছুটা হলেও তখনও আছে। এবার ও ভাবছে যে আমি এগুলো কেন করব, এগুলো তো আমার করার কথা নয়। তো ও একটু ইতস্তত বোধ করতে থাকে, এবং ওকে এটাও বলে যে তুমি যখন ওই চৌরাস্তার মোড়ে ওই জিনিসটা রাখবে সেটা যেন মানে জাস্ট তুমি যে রাখলে সেটা যেন চট করে কেউ দেখতে না পায়। যদি তার জন্য তোমাকে বাড়ি থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গিয়ে কোনো একটু অপেক্ষাকৃত যেখানে লোকজন একটু কম সেখানেও যদি তুমি রেখে আসো তাহলে কিন্তু হবে, মানে চট করে যে তুমি রাখছো সেটা যেন ফট করে কেউ বুঝতে না পারে। এবং রেখে যতক্ষণে ও মোড় ঘুরবে মানে মুখটা ঘুরিয়ে নেবে তার মধ্যে যেন ওই প্রদীপ হোক বা মোমবাতি হোক সেটা যেন নিভে না যায়। এবার এই জিনিসটা তো খুব সহজ বিষয় নয়, তো এতে প্রথমে ওর একটু আপত্তি হয়। তো সে আপত্তি শুনে ওই অঘরী তান্ত্রিক বলে যে দেখ তুই আমার কাছে এসেছিস, তুই তোর দাবি নিয়ে এসেছিস, আমি তোকে জোর করছি না, আর আমি এর জন্য থেকে কোনো পয়সাও নিচ্ছি না। তোর যদি মনে হয় যে তুই এটা করবি না, তোর বিশ্বাস হচ্ছে না এরকম কিছু হতে পারে, তাহলে তুই করিস না, আমি তোকে জোর করছি না, তুই করিস না, তুই চলে যা, তুই বাড়ি চলে যা, তোকে আমি জোর করবো না। এবং এটা মনে রাখবি তুই যদি কাজটা করতে পারিস ঠিক করে তবেই কিন্তু তুই
যা পাবি তুই তখন আমার কাছে এসে বলবি যে হ্যাঁ আপনি আমার জন্য যা করেছেন বিশাল। বলছে তুই যদি এটা করতে পারিস তাহলে যদি তুই যে কী পাবি, তুই যতটা ভাবছিস নিজেকে সুন্দরী, যতটা বড়লোক বাড়িতে তোর বিয়ে হবে ভাবছিস, তুই যতটা সুখী হবি ভাবছিস, তুই তার থেকে অনেক বেশি ধন সম্পদের মালকিন হবি। কিন্তু যদি তুই এটা করতে পারিস ঠিক করে, যদি তুই ঠিক করে করতে না পারিস এবং আমাকে সে ধর তুই মিথ্যে কথা বললি যে আমি এটা করেছি, তাহলে কিন্তু তোর কাজটা হবে না এবং তুই কিন্তু এসে পরে আমাকে বলতেও পারবি না, কারণ আমি তোর থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না। এবার এই সমস্ত শুনে ঠুনে ও তো মানে খুব অবাক হয়ে গেছে এবং ও ভাবছে যে ঠিক আছে এটা একটু ট্রিকি, বাট আমি করতে পারবো, এটা এটা করাই যেতে পারে। এটা ওর মনেও আর কি মনে মনে আর কি ও চিন্তা করে। এইবারে যেটা হলো, ও সমস্ত কিছু শুনে ঠুনে চলে আসে এবং বাড়িতে এসে না ও একটা দিন ভাবে যে ও কী করবে, কারণ কোথাও ওর মনে হচ্ছে যে লোকটা যেভাবে বলছে, আর ওখানে ও কয়েকজনের সাথে কথা বলেছে, তারা কেউ 1 বছর ধরে আসছে, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, এবং যারা যারা আসছে তারা ওনাকে না খুব বিশ্বাস করে। এবার ওর মনে হলো যে এতগুলো লোকের বিশ্বাস কি মিথ্যে হতে পারে, এবং ও তারপর ডিসিশন নিল যে ঠিক আছে আমি এটা করব। এবং ঠিক তার কিছুদিন পরে একটা একাদশী ছিল। যথারীতি সেই একাদশীর দিন ও ওরকম সর্ষে নিয়েছে এবং হাতে একটা ছোট গোল যে ছোট ছোট যে মোমগুলো হয়, তো সেরকম একটা মোম নিয়েও বাড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ও যেই যে জিনিসগুলো করছিল এই বিষয়ে কিন্তু মানে মানসী বেস্ট ফ্রেন্ড হলেও মানসীকে যেমন ও কিছুই জানায়নি, ইভেন ওর বান্ধবী কিন্তু ওর বাড়িতেও কাউকে কিছু জানাতো না তো এগুলো করছে। তো মেয়ে বলেছে আমি 5-10 মিনিটের জন্য জাস্ট একটা পাড়ার দোকান থেকে আসছি, এই বলেও বাড়ি থেকে বেরিয়েছে এবং ওই মোমবাতিটাকে মানে বাড়ি থেকে বেরিয়ে জ্বালিয়ে নিয়েছে। জ্বালিয়ে নিয়ে ও গেছে এবং ওদের বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে একটা 4 মাথার মোড় রয়েছে, তো সেখানে মোটামুটি বুঝতেই পারছেন 9টা নাগাদ তো খুব একটা রাস্তাঘাট যে একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় তা তো নয়। তবু ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে থেকে একটা সুযোগ বুঝে ওই চৌরাস্তার মোড়ে ওই সর্ষে 1 মুঠো আর ওই মোমটা রেখে ও ওই মন্ত্রটা উচ্চারণ করেছে, মন্ত্রটা ও নিয়ে গেছিলো এবং সেখানে যেখানে নাম বলতে হবে সেখানে অর্পিতা নামটাই বলেছে, বলে ও টার্ন করে চলে এসেছে। এবার এই একটা একাদশী হলো, তো 2টো একাদশী আর একটা পূর্ণিমা ওকে এই সেম কাজটা করতে বলেছে। এবং ইন দ্য মিন টাইম যেটা হলো, যে ওর বাড়িতে যেহেতু সম্বন্ধ দেখা চলছিল, তো সেই সময় একটা ডাক্তার, মানে বেশ অভিজাত পরিবার, মানে ছেলেটি নিজে তো ডাক্তারই, ইভেন তার বাবাও ডাক্তার, তার মা স্কুল টিচার, তো এরকম একটা ফ্যামিলি থেকেও সম্বন্ধ আসে। স্বাভাবিকভাবেই সম্বন্ধটা আসায় ওর বেশ খুশি খুশি লাগে, বেশ ও একটা অভিজাত পরিবারই চাইছিল, তো সেরকমই একটা ফ্যামিলিতে থেকে ওর সম্বন্ধ এসেছে এবং তারা ওদের বাড়িতে যখন দেখতে আসে মানসীর বান্ধবীকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে দেখতে আসছে এই কথাটা কিন্তু মানসীকে বলেছিল, ওর বান্ধবী মেসেজে জানিয়েছিল। তো মানসী ওকে খুব কনগ্র্যাচুলেশনস দিয়েছিল, বেস্ট উইশেস জানিয়েছিল, সব কিছু আর কি হয়েছিল, মানে ফোনে ফোনে আর কি এটা। তো এবার ওই ফ্যামিলিটা যখন মানসীর এই বান্ধবীকে দেখতে আসে, তারা কিন্তু ওকে দেখে খুব প্রেস করেছে, ভালো বলেছে এবং ওরা মোটামুটি একটা পজিটিভ ভাইবসই দিয়ে গেছিল। এবং মানসীর সেই বান্ধবীরও কিন্তু ছেলেটির ফ্যামিলিকে যথেষ্ট ভালো লেগেছে এবং ও যেরকম টাইপের ছেলে চাইছিল বা যেরকম ফ্যামিলির ছেলে চাইছিল, যেরকম তাদের আর্থিক সচ্ছলতা বা ছেলেটার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, সবই একদম ওর মানে মন মাফিকই ছিল। হলো, এবার এই জায়গাটা যখন হলো, এই বিষয়টা যখন হলো এবং ওরা যখন মোটামুটি পজিটিভ বলেই গেল, তো ওর মধ্যে কোথাও না একটা মানে ওই মানে যে অঘরী যিনি ছিলেন যে আর কি, তো তার প্রতি একটা ওর একটা বিশ্বাস জন্মে গেল আরও। মানে ও একবারই রিচুয়ালটা করেছে এবং সেই একবার রিচুয়াল করার পরেই ওর বাড়িতে ওই ছেলে পার্টি সম্বন্ধ দেখতে এলো যারা ডাক্তার ছিল, অভিজাত ফ্যামিলি। তো ওর কোথাও মনে হলো যে ইটস ওয়ার্কিং, মানে ও যেটা করছে সেটা আর ও ফল পাচ্ছে। এবার ও তো নিজেকে আরও বেশি আর কি পলিশ করা শুরু করলো এবং ও খুব মানে কনফিডেন্স রয়েছে, ওর মন খুব ভালো রয়েছে, সব কিছু ঠিকঠাক চলছে। এরপরে এলো একটা অমাবস্যা। তো সেই অমাবস্যার দিন ওকে ওরকম মানে অমাবস্যার দিন ওকে বলেছিল ওই 100 গ্রাম আটার সাথে 100 গ্রাম চিনিকে মিশিয়ে ওরকম গোল গোল নাড়ুর মতো ছোটো ছোটো বল বল করে সেটার সাথে ওরকম একটা মোমবাতি বা প্রদীপ নিয়ে গিয়ে চৌমাথার মোড়ে রেখে আসতে, আর তার সাথে ওই মন্ত্রটা তো বলতেই হবে।
যথারীতি ও সেটা করে এবং সেটা করার পরে ও সেখান থেকে ঠিক যেভাবে বলেছিল সেভাবে করে ও টার্ন করে চলে আসে। এবার এই টার্ন করে যখন ও চলে আসে সেদিন বেশ বাইরে হাওয়া দিচ্ছিল, এবার যেহেতু মোমবাতিটা ছোট, তো ওর মনে হলো ও যখন টার্নটা করলো, মনে হলো ওর মানে ও একদম কিন্তু 100% শিওর নয়, মনে হলো ওর মানে ওই প্রদীপ বা যে মোম যেটা নিয়েছিল সেটা নিভে গেছে। কিন্তু ওকে বলেছে তুমি যখন একবার দিয়ে দেবে তুমি পিছন ফিরে তাকাবে না, একবার হয়ে গেলে তুমি আর মানে টার্ন অ্যারাউন্ড করতে পারবে না। তো সেখান থেকে চলে এসেছে স্বাভাবিকভাবে, কিন্তু ওর মনে কোথাওটা না খচখচানি রয়ে গেছে। এবার যাই হোক, কিন্তু ও ভেবেছে যে না ঠিক আছে, আমি তো চোখের সামনে দেখিনি, আর আমাকে বলেছিল যে তুমি পিছন ফিরে তাকাবে না, পিছন ফিরে তাকানোর পর সেটা নিভে যাবে কি কী হবে সেটা তো আমার জানার দরকার নেই। কিন্তু কোথাও একটা ওর মনে মনে একটা ভাবনা আসে যে হয়তো ওটা নিভে গেছিল। যাই হোক, ওর মানে চলে গেল বাড়িতে। এবার ওই যে ছেলে পার্টি যারা আর কি ওকে দেখে গেছিল এবং বেশ পজিটিভই আর কি ভাইবস দিয়েছিল, তারা হঠাৎ করে ফোন করে ওকে জানায় যে মানে ওর ফ্যামিলিকে আর কি জানায় যে ওদের তরফ থেকে না, মানে ওই ডাক্তার এবং তার ফ্যামিলি না করে দেয়, বলে যে না আমরা পাকা কথা বলবো না, কারণ আমাদের মনে হয়েছে এই ম্যাচটা খুব একটা সুইটেবল হবে না, বলে খুব ভদ্রসভ্যভাবেই তারা কথাটা বলে রেখে দেয় ফোন। এবারে এই যে যখন দেখতে এসেছিল, ওকে দেখে একটা পজিটিভ দিয়েছিল, পজিটিভ একটা ওকে ভাইব দিয়েছিল, সেটার ফলে ওর যে মনে যে একটা কনফিডেন্স এসেছিল, এবার ওই যে সেই অমাবস্যা যে রিচুয়ালটা করলো, ওর মনে হলো ওইটা নিভে গেল, ওই মোমটা বা প্রদীপটা, ওর মনে হলো এটা যেন তারই ফল, এবং ও না মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়ল। এবং ও ভাবলো যে তার মানে আমি যে সুন্দরী হচ্ছিলাম বা আমি যে অভীষ্টের দিকে এগোচ্ছিলাম সেটা তার মানে কোথাও থেমে গেল, আমি এই কাজটা ভুল করে ফেললাম। এবার ওই মানে অঘরীর যে শিষ্য ছিলেন তাকে ফোন করেছে, এবার মানে ওনারা সবসময় ফোন ধরতেন না, তো যথারীতি ওর ফোন ধরেনি এবং ও ভাবছে এবার কী করবো আমি। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই সময়ের পর থেকে আস্তে আস্তে মানে ওর এই বান্ধবী, মানুষের এই বান্ধবীর মন মানসিকতা এতটা খারাপ হয়ে গেল, এতটা ও মানে যে মেয়েটা একদম ফুল অফ কনফিডেন্স ছিল, সব জায়গায় মানুষের সাথে খুব ভালোভাবে মেলামেশা করতো, কথাবার্তা বলতো, এত সাজগোজ নিয়ে কনসাস ছিল, সে যেন মনে মনে কোথাও একটা চুপসে গেল এবং ওর সমস্ত আত্মবিশ্বাস নিজের মধ্য থেকে কোথাও হারিয়ে গেল। এবং ও না মানে ভীষণ একটা ভয়ে ভয়ের মধ্যে থাকতে শুরু করলো, এবং খুব অদ্ভুত রকমভাবে এই সময় থেকেই না কোনো কারণ ছাড়া ওর ছোটোখাটো একটু আদতেই খুব শরীর খারাপ হতে লাগলো। মানে পেট খারাপ হয়তো হচ্ছে, নর্মাল মানুষের পেট খারাপ কিছু একটা খাবার থেকে হলো, তো সেটা কতদিন থাকবে, একদিন দুদিন 3 দিন। কিন্তু ওর বান্ধবীর ক্ষেত্রে যেটা হওয়া শুরু হলো সেটা হচ্ছে 5 দিন 6 দিন 8 দিন 10 দিন ধরে পেট খারাপ, মানে কিছু খেলেই বদহজম হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, বমি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, ঠিক হচ্ছে, আবার কিছুদিন পরে হচ্ছে, এই চলতে লাগলো। এবার বুঝতেই পারছেন একটা মানুষ যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়াই না করতে পারে, সে ঠিক মতো যদি ঘুমোতে না পারে, অবভিয়াসলি তার চোখ মুখের উপরে, তার ওভারঅল হেলথের উপরে একটা এর এফেক্ট পড়বে। তো ওর ক্ষেত্রেও সেটাই হলো। যাই হোক, তো এই করতে করতে আর একটা একাদশী চলে এলো, এবং এর মাঝখানে কিন্তু মানে ওর এতটাই মানে শারীরিক ট্রাবল যাচ্ছে, কখনো জ্বর আসছে, কখনো পেট খারাপ হচ্ছে, আর অদ্ভুত রকমভাবে ওর গালের মধ্যে মানে 2 গালে, যেখানে ও এত ভালো ভালো পার্লার ট্রিটমেন্ট নিত, ঠিকঠাক মতো স্কিন কেয়ার করতো, বাট তারপরে ওর 2 গালে র্যাশ হওয়া শুরু হলো কোনো কারণ ছাড়া। তো সেটার জন্য ও ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার ওকে মানে বিভিন্ন রকমের একটা অয়েনমেন্ট দিয়েছে, একটা ব্লাড টেস্ট করতে বলেছে, কিন্তু কোথাও থেকে কিছু একটা ধরা পড়েনি, মানে কোনো একটা কিছুর জন্য যে পার্টিকুলার ওর হচ্ছে সেরকম কিছু হয়নি, শুধু ডাক্তার বলেছে যে হয়তো পলিউশন থেকেও অনেক সময় হয়, তো আপনি এটা করবেন না, আপনি ভালো করে বেশি পলিউশন জায়গায় আপনি চোখ মুখ ঢেকে থাকবেন, যে তারপরে স্কিন একটা অয়েনমেন্ট দিচ্ছে, অয়েনমেন্টটা ইউজ করবেন, এরকম বলেছে। কিন্তু এটার বাদে ওকে কিন্তু মানে এর থেকে বেশি কিছু ওকে ডাক্তার বলতেই পারেনি, কারণ সেরকম কোনো সমস্যা ডাক্তার খুঁজেই পায়নি। কিন্তু একদিকে ওর মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, একদিকে ওর স্কিনে কীরকম র্যাশ হয়ে যাচ্ছে, এবং ওই অয়েনমেন্টটা দেওয়ার পরে র্যাশটা হয়তো ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু স্কিনটা ততোধিক ডাল হয়ে যাচ্ছে। এবং ও এইগুলো করার আগে ওকে দেখতে যেমন ছিল, যেরকম ওর স্কিন হেয়ার ছিল, তার থেকেও যেন আস্তে আস্তে দিনকে দিন খারাপ হতে থাকছে।
এবার এর মাঝখানে আর একটা একাদশী পড়েছে, তো সেই একাদশীতেও ও কালো মরিচ নিয়ে ওরকমভাবে ও যাচ্ছে। এবং এই সময়টায় ওর মনে মনে মানে কোথাও একটা ওর মনে হচ্ছে যে ও যেটা করছে তাতে হয়তো আর কিছুই হওয়ার নয়। এবং ওই সম্বন্ধটা ভেঙে যাওয়ার পরে, মানে ভেঙে বলতে সেটা তো মানে পাকা কথা অবধি গড়ায়নি, কিন্তু তারপর থেকে ও যেরকম ছেলে চাইছিল বা যেরকম সম্বন্ধ ওরা করতে চাইছিল সেরকম কোনো ছেলের কন্ট্যাক্টই ওদের কাছে আসেনি। এবং যত বেশি দিন যাচ্ছিল আর কি, কোথাও একটা ওর বান্ধবীর না একটা প্রবল ইনসিকিউরিটি, একটা প্রবল কষ্ট, একটা প্রবল চিন্তা ওর বান্ধবীর মনের মধ্যে কিন্তু দানা বাঁধছিল। যাই হোক, এগুলো নিয়ে তো চলছে। এবং ও সেই একাদশীর দিন ওরকমভাবে চৌমাথার মোড়ে ও যখন ওটা দিতে যাচ্ছে, তো তখন হঠাৎ করেই একটা মহিলা দূর থেকে ওকে বলছে যে তুমি মাঝ রাস্তায় এরকম করে মোমবাতি রাখছো কেন, এরকম করে। মানে ওই ভদ্রমহিলার ওখানে আশেপাশে কোনো একটা দোকান আছে, মানে ওকে চেনে, মানে মুখ চেনা, সেরকম অর্থে চেনা নয়, ওকে ফট করে ওখান থেকে বলেছে। এবার ও না সঙ্গে সঙ্গে কি করেছে ব্যাপারটা, মানে ওকে প্রথম কথা বলেছিল যে এটা কেউ দেখলে চলবে না, মানে মানে লোকচক্ষুর আড়ালে করতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে ওই কাজটা করছে। তো তখন ও না সঙ্গে সঙ্গে ওটাকে মাটিতে রাখতে গিয়ে মাটিতে আর না রেখে, মানে ফু দিয়ে ওটাকে নিভিয়ে, ওর আগুন নিয়ে তো আর বারবার এদিক ওদিক করা যায় না, ওটাকে নিভিয়েও কোনো রকম ওখান থেকে সোজা জোরে জোরে হেঁটে বাড়ি চলে এসেছে। এবং পুরো কাজটাও পারফর্ম করতে পারেনি, মানে মন্ত্রটাও পড়তে যাবে সেই সময়, মানে একটা লাইন হয়তো পড়েছে, সেই সময় মহিলাটা ওরকম করে বলে উঠেছে। হঠাৎ করে যদি কেউ দেখে যে মাঝ রাস্তায় কেউ একটা চৌমাথার মোড়ে যদি একটা কেউ প্রদীপ হোক বা এরকম মোমবাতি হোক কেউ জ্বলন্ত রাখে, অবভিয়াসলি লোকজন বলবে, লোকজন যাতায়াত করে, ওটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই ওকে বলেছে এবং ও সেখান থেকে কিছু না বলেও বাড়ি চলে আসে। এবং বাড়ি চলে এসে প্রচণ্ড কাঁদছে, যে মানে ও ভাবছে যে ইস আমি কাজটা কমপ্লিট করতে পারলাম না, যে আমার লাস্ট ডেট ছিল। এবার ও মানে অ্যাকচুয়ালি এটা ওকে যে অঘরি আর কি বলেছিল, সে বলেছিল যে নয় ওই 8:30 থেকে 9:30 করতে হবে, নাহলে 11টা থেকে 12টার মধ্যে করতে হবে। এবার রাত 11টার সময় ও বাড়ি থেকে বেরোবে, কেউ ওকে কিছু বলবে না তা তো নয়, আর বাড়ি থেকে ও কী বলে বেরোবে, আর যদি কিছু বলে বেরোয়ও অবভিয়াসলি ওর মা বাবা ওর সাথে যেতে চাইবে। তো সেই জন্য ও রাতের টাইমটাকে অ্যাভয়েড করে ওই 8:30 থেকে 9টার মধ্যে, 9:30টার মধ্যে আর কি ও করার প্ল্যান করেছিল কাজটা। কিন্তু মানে ওর তখন তো ভীষণ খারাপ লাগছে যে আরে আমি তো কাজটা করতে পারলাম না। এবং ও তখন মানে মনে মনে না তখন ভাবছে যে আমি মানে সুন্দর তো হলামই না, বরং আমাকে দেখতে আরও দিন দিন বাজে হয়ে যাচ্ছে। আমার চুল মানে রাফ হয়ে গেছে, আমার স্কিন মানে কীরকম কোনো জেল্লা নেই, কিছু নেই, কীরকমভাবে বিভিন্ন জায়গায় র্যাশ হচ্ছে, শরীর খারাপ থাকছে, সব কিছু মিলিয়ে ওর এত মনটা খারাপ লাগছে। এবং দেখবেন যখন মানুষ একটা এরকম কঠিন সিচুয়েশনের মধ্যে থাকে না, তখন দেখবেন পুরনো বন্ধু বান্ধব, নিজের একদম নিজের একান্ত যারা নিজের লোক হয়, মা বাবা, এদের কথাই কিন্তু মনে পড়ে। তো যেটা করে সেটা তো আর মা বাবাকে বলতে পারছে না, তো তখন মানসীকে ফোন করে ওই রাতে। এবং হঠাৎ করেই যখন মানুষের সাথে একটা দুটো কথা হয়, ও ঝরঝর করে কাঁদছে। তো মানসী ওকে জিজ্ঞেস করছে কী হয়েছে। তো ওকে প্রথমে বলে যে এইরকম আমি আমার যে সম্বন্ধটার কথা তোকে বলেছিলাম ওই সম্বন্ধটা না হয়ে গেছে। তো মানসী বলছে যে ঠিক আছে, একটা সম্বন্ধ না হয়েছে তো কি হয়েছে, ওদের হয়তো মনে হয়েছে কোনো দিক থেকে ঠিক নেই, তো ওদেরকে আগেই বলে দিয়েছে, কারণ এরপরে আরও এগিয়ে গেলে কথা, তখন যদি ওরা না করে দিত তখন তো হয়তো বেশি খারাপ লাগতো। এবার দেখুন সব কথাই মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটা ভালোর জন্যই হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু দেখবেন সব কিছু বুঝেও না মানুষের মন অনেক সময় মানতে চায় না। এবার যেখানে এবার সেদিন না ফোনটা পেয়ে মানুষের একটু খারাপই লাগে, কিন্তু তার সাথে মানুষের আরেকটা জিনিসও মনে হয় যে হঠাৎ করেও আমাকে রাতের বেলা কেন ফোন করলো। তো তারপরে বান্ধবী বলছে যে বাড়িতে ঠিক ভাল লাগছে না, তো তোর সাথে তুই কি এই উইকেন্ডে ফ্রি আছিস। বলছে হ্যাঁ ফ্রি আছি। তখন বলছে যে মানে ওরা না যখন আগে বেস্ট ফ্রেন্ড ছিল তখন ওরা মানে পড়াশুনো সব টিউশন এসবের পাশাপাশি ওরা মাঝে মধ্যে খুব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যেত। তো ওর না তখন খুব মায়ের কাছে যেতে ইচ্ছে করছে, বলছে যে আমি না অনেকদিন মা দক্ষিণেশ্বরের মায়ের কাছে যাই না, তো যাবি এই উইকেন্ডে। তো মানসী বলছে হ্যাঁ যাবো, আমারও খুব যেতে ইচ্ছে করে, আমারও বেশ কিছুদিন যাওয়া হয়নি, লাস্ট আমি মায়ের সাথে গেছিলাম, তো ঠিক আছে চল যাবো। তো গেছে, দুজনে মিলে গেছে এবং ওখানে গিয়ে মাকেও খুব ভক্তি ভরে প্রণাম করেছে। এবার প্রণাম ঠনাম করে পুজো দিয়েছে। তো দেওয়ার পরে না
সত্যি বলতে কি, মানুষই যেটা লিখেছে যে ওর বান্ধবীকে সেদিন দেখেও অবাক হয়ে গেছে। মানে বেশ তখন ওর সাথে প্রায় 3-3.5 মাস পরে দেখা হচ্ছে। মানে বলছে ওকে চেনা যাচ্ছে না। মানে ওকে যা দেখতে ছিল, ওর চোখে মুখে যেরকম একটা খুশি, একটা সবসময় ওর মনের মুখে একটা হাসি খুশি একটা ভাব, সেই মেয়েটা যেন কীরকমভাবে ভিতর থেকে গুটিয়ে গেছে, কীরকম একটা ভীতু ভীতু টাইপের লাগছে ওকে দেখতে। ওর স্কিন ডাল হয়ে গেছে, চুলগুলো রাফ হয়ে গেছে, স্কিন ভর্তি কীরকম র্যাশ মতো উঠে গেছে। মানে ওই যে সে, ওকে মানে কিছুতেই মেলানো যাচ্ছে না। যে মেয়েটা সবসময় ভীষণ কনসাস হয়ে থাকতো, সে একটা অতি সাধারণ ড্রেস পরে এসেছে। এবার মানুষের ওকে দেখে একটু সন্দেহ হয়েছে, কিন্তু তাও ওকে জিজ্ঞেস করতে পারছে না, কারণ ভাবছে যে ঠিক আছে, ও হয়তো এখন একটু রিজার্ভ থাকে, তো জিজ্ঞেস করেনি। তোর বান্ধবী হঠাৎ করে ওকে ওই মন্দির চত্বরেই ওকে বলতে, আচ্ছা তুই আগে আমার সাজ পোশাক নিয়ে কত কিছু বলতিস, আজকে যে আমি কিচ্ছু সাজিনি, তুই একবার আমাকে জিজ্ঞেস করছিস না আমি কেন সাজিনি। তো মানুষটা একটুখানি অপ্রস্তুত হয়ে গেছে। তো ও বলেছে যে হয়তো তুই মন্দিরে এসছিস, তাই হয়তো তুই কিছু সাজিসনি। এবার ওরা দুজনে এভাবে কথা বলছে, হঠাৎ করেই সেখানে একজন খুব বয়স্ক, কিন্তু মানে খুব বয়স্ক হলেও খুব একদম মানে কুঁজো হয়ে গেছে, কিন্তু সেরকম হলেও একজন বেশ শক্তপোক্ত। মানে দেখবেন আমরা কিছু মানুষকে দেখি যারা প্রচুর বয়স হয়ে গেছে, কিন্তু তারা কুঁজো হয়ে হলেও সুন্দর হাঁটতে পারে, নিজেদের কাজ নিজেরা করতে পারে, এরকম অনেককে দেখা যায় না? ঠিক সেরকমই এক ঠাকুমাকে দেখে, এবং সেই ঠাকুমা হাতে পুজোর ডালা নিয়ে সেও মন্দিরের চত্বরের মধ্যে একা একা লাইনে দাঁড়াতে যাচ্ছে। তো তাকে দেখে দুজনেরই বেশ চোখটা আটকে গেছে। সুন্দর করে উনি একটা সুন্দর নতুন পাট ভাঙা লাল পেরে সাদা শাড়ি পরেছেন, সুন্দর করে সিঁদুর ঠিদুর টিপ টিপ পরে উনি সেজে গুজে আছেন, কিন্তু উনি একা, ওনার সাথে কেউ নেই। এবার স্বাভাবিকভাবেই ওনাকে দেখে মানুষে এবং ওর সাথে যে বান্ধবী ছিল, তার দুজনেরই চোখটা একটু আটকে যায়, যে এত বয়স্ক মানুষ কি সুন্দর হেঁটে হেঁটে ওভাবে আসছে, কুঁজো হয়ে গেছে, হাতে মানে কাঁপা কাঁপা হাতে ওরকম মায়ের পুজোর জন্য ডালিটা ধরে রয়েছে। এবার ওরা না দুজনে তাকিয়ে আছে, ওরা পুজো দিয়ে এসে জাস্ট মন্দির চত্বরের কাছে রয়েছে, আর ওই বৃদ্ধা ঠাকুমা লাইন দিতে যাচ্ছেন। হঠাৎ করেই ওই বৃদ্ধা ঠাকুমা ওই মানুষের যে বান্ধবী তার দিকে তাকিয়ে বলে যে মায়ের কাছেই আয়, মায়ের কাছেই বারবার ছুটে আয়, দেখ মাই সব ঠিক করবেন, মা ছাড়া কেউ ঠিক করতে পারবে না। আর সেদিন যে বাধা পড়েছিল না, এটা তোর ভাগ্য ভালো, তো সেদিন তোর বাধা পড়ে গেছিল। এই বলে ওই ভদ্র মহিলা মানে আর দাঁড়ালো না, সে সোজা লাইনের দিকে চলে গেল। দুদিক থেকে দুটো লাইন ছিল দক্ষিণেশ্বর মায়ের মধ্যে, উনি একটা লাইনে গিয়ে দাঁড়ালো। এবার এটা শুনে মানুষই তো অবাক, যেটা কি বলল বান্ধবীকে। এবার ওর বান্ধবীও তখন না পুরো থতমত খেয়ে গেছে কথাটা শুনে। তো যাই হোক, ওরা ওখান থেকে বেরিয়ে আসে, বেরিয়ে ওদের একটা জায়গায় খাওয়ার কথা, যেহেতু ওরা দুজনেই না খেয়ে এসেছিল, তো ওখানে কচুরির দোকানে ওরা কচুরি খেতে ঢুকেছে। এবার ওর বান্ধবী না পুরো ওই কথাটা শোনার পর থেকে পুরো থমথমে, মানে পুরো চুপ, কোনো কথা বলছে না। তো মানুষই বলছে, যাচ্ছে ওই ঠাকুমাটা তোকে এরকম বললো কেন? তো তখন না ওর বান্ধবী কেঁদে ফেলেছে, এবং কেঁদে ফেলে ও মানে বলছে যে আমি জানি না উনি আমাকে কেন বললো, কি বললো, কিন্তু আমার জীবনে যে মাসে কি ঘটেছে সেটা তুই জানিস না, বলে ওকে কাঁদতে কাঁদতে ওই কচুরির দোকানি সমস্ত কথাটা বলেছে। এবং তার সাথে ওই যে অঘরীতান্ত্রিক যে ওকে দিয়ে 3 দিন এরকম একটা রিচুয়াল করিয়েছিল সেটা বলেছে। এবার এই সমস্ত কথা শুনে মানুষই তখন বুঝতে পারে যে ওই ঠাকুমাটা ওকে অ্যাকচুয়ালি কি বললো। বলছে যে আচ্ছা, এই যে তোকে বললো যে তোর বাধা পড়েছিল, তার মানে ওই মহিলা যে তোকে দেখতে পেয়ে বারণ করেছিল যে এটা তুমি চৌরাস্তার মোড়ে তুমি আগুনের জিনিস কেন রাখছো, তার মানে এই বাধাটার কথাই উনি বলতে চাই, যে এই বাধাটা পড়েছিল তোর ভালোর জন্য। আর এই যে বলেছে বারবার মায়ের কাছে ছুটে আয়, মাই পারবে সব ঠিক করতে, তার মানে উনি তোকে বলতে চেয়েছে যে এই দক্ষিণেশ্বরের মাই কিন্তু তোকে আশীর্বাদ করলে তোর সমস্ত যে সমস্যা রয়েছে, তোকে তোর যেরকম এখন মানে অবস্থা রয়েছে, তোর অর্ধেক দিন শরীর ভালো যাচ্ছে না, পেট ভালো যাচ্ছে না, মানে বিভিন্ন রকমের ওর সমস্যা আর কি চলছে, বলছে তার মানে উনি এটাই বলতে চেয়েছে। তো ও না ওর বান্ধবী পুরো বিষয়টা শুনে বলছে যে চল তো একবার চ, ওনাকে সাথে একবার দেখা করে আসি। মানে তখন কিন্তু মায়ের মন্দিরে ভালো লাইন ছিল, আর ওরা বেরিয়ে এসে জাস্ট কচুরির দোকানে ঢুকেছে, পুরো সময়টার মধ্যে হয়তো 10 মিনিটের গ্যাপ। অদ্ভুতভাবে ওরা সঙ্গে সঙ্গে থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে আবার মায়ের মন্দিরে ঢোকে, এবং ওরা তখন লাইন দেয় না, জাস্ট বাইরেটা দাঁড়িয়ে দেখছে যে ওই ভদ্রমহিলা কখন বেরোবে, ওই ঠাকুমা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওনাকে দেখাই যায় না।
মানে লাইনে দাঁড়িয়েও অনেককে জিজ্ঞেস করা হয় যে একটা খুব বৃদ্ধা ঠাকুমা এখানে দাঁড়িয়েছিলেন লাইনে, তার কি পুজো দেওয়া হয়ে গেছে? কেউ বলতেই পারে না যে ওরকম কোনো মহিলা একা এসে পুজো দিয়েছে। ওরা ওখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। এবার হয়তো সেদিন মা দক্ষিণেশ্বরী হয়তো কৃপা করে ওকে ব্যাপারটা বলে দিয়ে গেছে, এবং তারপর থেকে সত্যি সত্যি ও আর ওর বান্ধবী দুজনেই মানে মানুষে ওর সাথে আসতো। ওরা মায়ের কাছে প্রত্যেক সপ্তাহে যেত, পুজো দিত, এবং খুব অদ্ভুতভাবে মানে ওদের দুজনেরই কিন্তু খুব ভালো হয়। মানে ওর বান্ধবীর যে সমস্যাগুলো ছিল শারীরিক, সেগুলো ঠিক হয়ে যায়, ওর স্কিন ঠিক হয়ে যায়, এবং ওর ভালো বাড়িতে মানে ভালো পরিবারে বিয়ের সম্বন্ধও ঠিক হয়ে যায়, সব কিছু ভালো। এদিকে মানুষেও খুব ভালোবাসত দক্ষিণেশ্বরের মাকে, এখনও বাসে, তো ওরও কিন্তু ভালোই হয়েছে। আর সত্যি সেদিন ও যদি মানে ও পরবর্তী সময় ওর বান্ধবী অনেকের কাছে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করে এবং বলে যে তারা সকলেই ওকে বলেছে যে তোমাকে দিয়ে না অন্য কারোর কোনো কাজ হয়তো করানোর চেষ্টা করেছে। ওই যে অর্পিতা নামটাও বলছিল, ওই অর্পিতা নামটা হয়তো এমন কারোর মানে কেউ একজন যার কাজটা বা যার হয়ে ওকে দিয়ে কাজটা খুব কায়দা করে ওই অঘরি করাতে চেয়েছিল। এবং ও পরে ওর বান্ধবী ওই অঘরি তান্ত্রিকের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হয়তো ওরাও বুঝতে পেরেছিল যে ও কাজটা করতে পারেনি বা বুঝে গেছে। তো ওই মানে লোকেশানে উনি বসা বন্ধ করে দেয়, এবং ওর ফোন নাম্বারও ওই যে আর কি ওনার শিষ্য ছিল সে আর কোনোদিন ওর ফোন ধরেনি, তারপরে ফোন ব্লক করে দেয়, অন্য নাম্বার থেকেও ফোন করে, কোনো কিছু হয় না। এবং যেহেতু ওই অঘরি ওকে জোর করেনি, ওর থেকে কোনো টাকা পয়সা নেয়নি, তো সেই জন্য ও বিশ্বাস করে যে ভুলটা ওরই ছিল, ওরই হয়তো এই বিষয়ে ফাঁদে পা দেওয়াটা উচিত হয়নি। তো যাই হোক, তারপরে মা দক্ষিণেশ্বরের কৃপায় সব কিছু ভালো হয়, ও সমস্যা থেকে উঠে আসে, এবং ওর মনে যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সবসময় আমাকে খুব ভালো দেখতে লাগতে হবে, আমাকে খুব আপ টু ডেট থাকতে হবে, লুক কনসাস থাকতে হবে, এই ভুল ধারণাটা কিন্তু জীবন থেকে সারা জীবনের মতো মিটে যায়। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ঘটনাগুলো সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করতেই পারে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।